নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? গল্পকথাকৃতি চ্যানেলে আমি রীতি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি এই উপন্যাসটি আপনাদের খুব ভালো লাগছে। যারা আমার নতুন শ্রোতা বন্ধু, যদি এখন উপন্যাসটি শুনে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে যখন আমি আবার নতুন নতুন পর্ব আপলোড করব, নতুন কোনো উপন্যাস শুরু করব, আপনাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলুন শুরু করি আজকের পর্ব। আর অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের আজকের পর্ব কেমন লাগলো। শুরু করছি আজকে এই উপন্যাসের ২১ পর্ব। রাস্তায় এসে নীরবে কিছুক্ষণ হাঁটতে থাকে দুজনে। একসময় নিত্যদাস বলে, বড় আশা নিয়ে আইছিলাম ছোটবাবু, এক্কেরে নিরাশ হইতে হইল। মাথার ভিতরটা গুলিয়ে যাচ্ছিল বিনয়ের। হেমনাথের বিষয় সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থা করে কিভাবে তাদের কলকাতায় নিয়ে আসা যায়, সেই চিন্তাটাই তাকে প্রচণ্ড উতলা করে তুলেছে। সে বলল, এখন উপায়? নিত্যদাস তক্ষণে উত্তর দিল না। বিনয়ের প্রশ্নটা খুব সম্ভব তাকেও যথেষ্ট বিচলিত করে তুলেছে। বিনয় এবার জিজ্ঞেস করে, আপনি তো বলেন ইন্ডিয়া থেকে অনেক মুসলিম পাকিস্তানে চলে যেতে চাইছে, বড় প্রপার্টি আছে, শাহজাহান সাহেব ছাড়া আপনার হাতে এমন আর কোনো খদ্দের নেই? নিত্যদাস এটাই ভাবছিল। না বলতে গিয়ে হঠাৎ সে যেন একটা আলোর রেখা দেখতে পায়। উত্তেজনায় কপালে চাপড় মেরে বলে ওঠে, মাথাটা আমার এক্কেরে গেছে, বয়স হয়েছে তো, সোত কইরা হগল মনে পড়ে না। গেল মাসে এই মনসুর হোসেন বইলা একজন আমারে কইছিল এসেন্স কইরা পাকিস্তানে যাইতে চায়। বজবজে না গো মেলা জমিন আর বড় দালান কোঠা আছে। তেনের কথা পুরাই ভুইলাই গেছিলাম। বজবজ নামটা বিনয়ের জানা। জায়গাটা কোন অঞ্চলে সেই সম্বন্ধে মোটামুটি ধারণাও আছে। শাহজাহান সাহেবের হুগলির প্রপার্টির চেয়ে এটা কলকাতার অনেক কাছাকাছি। সব আশা যখন ধসে পড়েছে, সেই সময় মনসুর হোসেনের খবরটা বিনয়কে ফের চাঙ্গা করে তোলে। প্রবল উৎসাহের সুরে সে বলল, তাহলে হোসেন সাহেবের সঙ্গে দেখা করা দরকার। এত করতেই হইব, কাল কি পরশু বিহানে উইঠা তেনার বাড়িতে চলে যামু। না না, কাল পরশু নয়, এখনই চলুন। দেরি করলে তিনি আবার অন্য কারোর সঙ্গে এক্সচেঞ্জ করে ফেলতে পারেন। আপনিও বজবজ যাইতে চান নাকি? নিশ্চয়ই, শুনেছি শিয়ালদা থেকে ট্রেনে বজবজ যাওয়া যায়। চলুন, রাস্তার ওধারে গিয়ে শিয়ালদার বাস ধরি। বিনয়ের কেন এত তাড়া তা না বোঝার কারণ নেই। নিত্যদাস একটু চিন্তা করে বলে, ছোটবাবু, মনসুর হোসেন যে এক্সচেঞ্জের কথা কইছিল, এরপর কিন্তু মাসখানেক পার হইয়া গেছে। এর ভিতরে তেনার সম্পত্তি আছে না কারোর লগে এক্সচেঞ্জ কইরা ফেলাইছে জানি না। এক কাম করা যাওক। কি কাজ? আমি একা বরং বজবজ গিয়া খবর লইয়া আহি। যদিন দেখি বাড়ি জমি নহনো আছে, ২-১ দিনের ভিতরে আপনার সেইখানে নিয়া যামু। কি মনসুর হোসেন রে কলকাতায় আইনা আপনার লগে দেখা করিয়া দিমু। নিত্যদাসের কথাগুলো যুক্তিপূর্ণ মনে হলো। খোঁজ খবর নেবার পর মনসুর হোসেনের সঙ্গে যোগাযোগ করাই ভালো। পকেট থেকে কিছু টাকা বার করে নিত্যকে দিয়ে হাত ঘড়িটা দেখে বলল, এখন তো ১০:17, বজবজ থেকে কখন ফিরতে পারবেন? যাওনে আহনে তো ঘন্টা ২-২.৫। বজবজ টাউনের গায়ে স্টেশন। ট্রেন থিকা নাইমা মিনিট ৫ খাটলেই গুলাম হোসেনের দালান। তেনার লগে কথা কইতে আর কতক্ষণ লাগবে? খুব বেশি হইলে আধা ঘন্টা। দুপুর ১:৩০-২টার ভিতরে ফিরে আইতে পারুম। তয় এহান কথা। কি কথা? বজবজে গিয়া যদি তেনার লগে দেখা হয় ঠিক আছে, নাইলে দেরি হইব। যত দেরি হোক মনসুর হোসেনের সঙ্গে দেখা না করে আজকে ফিরবেন না। আইসা, আর ফিরে এসেই আমার সঙ্গে দেখা করবেন। কই দেখা করুম? আপনার মেসে? জবাব দিতে গিয়েও থমকে যায় বিনয়। কাল রাতে হেমনাথের চিঠিটা পড়ার পর থেকে তার সব কিছুই গোলমাল হয়ে গিয়েছিল। তখন তার একমাত্র চিন্তা শাহজাহান সাহেবের সঙ্গে দেখা করে প্রপার্টি এক্সচেঞ্জের বন্দোবস্ত করে যত তাড়াতাড়ি সম্ভব হেমনাথকে পাকিস্তান থেকে কলকাতায় নিয়ে আসা। সেটাই ছিল একমাত্র লক্ষ্য। অথচ এই নিয়ে সুধা সুনীতি আনন্দ এবং হিরণের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল, কিন্তু কাল রাতে এতটাই ক্লান্ত ছিল যে যাওয়া হয়নি। আজ তো তাকে যেতেই হবে। এই যে বিনয় নিত্যদাসকে বজবজে পাঠাচ্ছে, সে খবরও দিতে হবে।
যদি শোনা যায় মনসুর হোসেনের সম্পত্তি এক্সচেঞ্জ হয়ে গেছে, তখন কি করবে সে? বিনয় ভাবল সুধাদের সঙ্গে সব কথা বলে একটা সিদ্ধান্ত নিতে হবে হেমনাথ সম্পর্কে। তার একা কিছু করা সঙ্গত নয়। আজকের দিনটা তো ছুটি নিয়েছে বিনয়, অফিসে যেতে হবে না। সে স্থির করে ফেলল এখন মেসে না গিয়ে সুধাদের বাড়ি চলে যাবে। পর মুহূর্তেই খেয়াল হলো সেখানে গেলে হিরণের সঙ্গে তো দেখা হবে না, এতক্ষণে সে অফিসে চলে গেছে। তাছাড়া শুধু সুধাদের সঙ্গে কথা বললেই চলবে না, আনন্দ এবং সুনীতিকেও চাই। অল্প সময়ের মধ্যে এতজনকে জড়ো করা মুশকিল। কিছুক্ষণ চিন্তা করে বিনয় ঠিক করল আপাতত সে হিরণের অফিসে যাবে। তাকে সব জানালে নিশ্চয়ই সে একটা ব্যবস্থা করে ফেলবে। হেমনলিনী যতদিন বেঁচে আছে আনন্দদের বাড়ি তো বিনয় যাবেই না। তার ইচ্ছা সুধাদের বাড়িতেই কথাবার্তা হোক। কিন্তু অন্য একটা সমস্যাও আছে। ধরা যাক হিরণ আনন্দকে তার অফিসে ফোন করল, আনন্দ তাদের বাড়ি গিয়ে কখন সুনীতিকে নিয়ে জাফরশাহ রোডে আসতে পারবে কে জানে। তাই খানিকটা সময় হাতে রেখে বিনয় নিত্যদাসকে বলল, আপনি বিকেল 4-5টা নাগাদ টালিগঞ্জের ছর্দির বাড়িতে চলে আসবেন, আমি ওখানেই থাকব। আইসা। নিত্যদাস রাস্তা পেরিয়ে ওধারে চলে গেল। ওখানে 5-7 মিনিট পর পরই শিয়ালদার বাস আসে। বিনয় এপাশে দাঁড়িয়ে থাকে, সে চৌরঙ্গীর বাস ধরবে। চৌরঙ্গীতে নেমে ধর্মতলা রুটের ট্রাম বা বাসে লিন্ডসে স্ট্রিটের মোড়, সেখান থেকে খানিকটা হাঁটলেই ফ্রি স্কুল স্ট্রিটে হিরণের অফিস। বিনয় আগে কখনো হিরণদের অফিসে আসেনি, তবে জায়গাটা যে হক সাহেবের বাজারের পিছন দিকে সে সম্বন্ধে মোটামুটি একটা ধারণা ছিল। ব্রিটিশ আমলে ফ্রি স্কুল স্ট্রিটের এই এলাকায় লম্বা লম্বা বিরাট আকারের শেড বানানো হয়েছিল, সেগুলো অবিকল তেমনই আছে। তাছাড়া একতলা দোতলা কটা বাড়িও তৈরি হয়েছে। এখানেই ফুড ডিপার্টমেন্টের অফিস। 11:15 নাগাদ সেখানে পৌঁছে যায় বিনয়। একে ওকে জিজ্ঞেস করে হিরণকে পেয়েও গেল। একটা একতলা বিল্ডিংয়ের একখানা মাঝারি মাপের ঘরে বসে হিরণ। ঘরটা পুরনো ধাঁচের চেয়ার টেবিল আর মস্ত মস্ত দুটো কাঠের আলমারি দিয়ে মোটামুটি সাজানো। বিনয় এই সময় তার অফিসে আসবে হিরণ ভাবতেও পারেনি। সেই যে সুধা আর সে শান্তিনিবাসে বিনয়কে পৌঁছে দিয়ে এসেছিল, তারপর এই দেখা হলো। কয়েক পলক অবাক তাকিয়ে থাকে হিরণ, তারপর ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। বসো বসো, রোজই সুধা আর আমি ভাবি যে মেসে গিয়ে তোমার খোঁজ নিয়ে আসবো, কিন্তু খান মঞ্জিল মেরামতি তদারক করা আর অফিসের কাজের প্রেশারে একদম সময় করে উঠতে পারিনি। ভেবেছিলাম আসছে রবিবার। কি হয়েছে বলো তো? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? এনি প্রবলেম? সামনে আয়না টাঙানো নেই যে নিজেকে দেখা যাবে, তবে হিরণের প্রশ্ন শুনে বিনয় আন্দাজ করে নিল নিশ্চয়ই তার চোখে মুখে তীব্র উৎকণ্ঠা ফুটে বেরিয়েছে। হেমনাথের চিঠিটা সঙ্গেই রয়েছে। নিঃশব্দে পকেট থেকে সেটা বার করে হিরণকে দিল। চিঠিটা পড়ার পর রুদ্ধশ্বাসে হিরণ বলল, সর্বনাশ, হেমদাদুর তো মহাবিপদ। তুমি কি শাহজাহান সাহেবের সঙ্গে দেখা করতে পেরেছ? নিত্যদাস সকালে আমাকে তার কাছেই নিয়ে গিয়েছিল, সেখান থেকেই সোজা আপনার অফিসে আসছি। শাহজাহান সাহেব কি বললেন? শাহজাহানের সঙ্গে যা যা কথা হয়েছে সব বলে গেল বিনয়। এমনকি এক্সচেঞ্জের ব্যাপারে নিত্যদাসকে যে বজবজে পাঠিয়েছে এবং সে বিকেলে খবর টবর নিয়ে টালিগঞ্জে হিরণদের বাড়ি আসবে তাও জানিয়ে দিল। হিরণ দিশেহারা হয়ে পড়েছিল, কী উত্তর দেবে ভেবে পায় না। কোন উদ্দেশ্যে ফ্রি স্কুল স্ট্রিটে ছুটে এসেছে এবার তা জানায় বিনয়। তারপর বলে, আপনি আনন্দদাকে একটা ফোন করে বলুন না বর্দিকে নিয়ে বিকালে যেন আপনাদের বাড়ি চলে আসে। নিত্যদাস যদি ভালো খবর না আনে সবাই মিলে কিছু একটা ঠিক করব। দাদুর মতো মানুষ যখন ভয় পেয়েছেন, তাকে আর রাজদিয়ায় ফেলে রাখা উচিত হবে না। হিরণ টেবিল থেকে ফোন তুলে এক্সচেঞ্জকে আনন্দর অফিসে লাইন দিতে বলল। একটু পর তাকে পেয়েও গেল। টেলিফোনটা বেশ জোরালো। টেবিলের এধারে বসে দুজনের কথা শুনতে পাচ্ছে বিনয়। আনন্দ বলল, কি হলো, হঠাৎ ফোন করলে? রাজদিয়া থেকে হেমদাদুর চিঠি এসেছে, আগে সেটা শুনুন। তারপর হেমনাথের চিঠিটা সে পুরো পড়ে শোনালো। সব শোনার পর আতঙ্কগ্রস্তের মতন আনন্দ বলে ওঠে, এ তো ভয়ঙ্কর ব্যাপার হিরণ। হ্যাঁ, আপনি দিদিকে নিয়ে বিকেলে আমাদের বাড়ি চলে আসবেন। কী কারণে আসা দরকার তা বুঝিয়ে দিল হিরণ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব।
ফোন নামিয়ে রাখার পর কিছুক্ষণ চুপচাপ কাটে। তারপর হঠাৎ যেন খেয়াল হয়েছে, এমনভাবেই হিরণ বলে, তুমি তো সেই সকালবেলা বেরিয়েছো, নিশ্চয়ই কিছু খাওয়া টাওয়া হয়নি। চলো, কাছেই একটা ভালো হোটেল আছে, তোমাকে খাইয়ে আনি। না না হিরণদা, আমার আর খেতে ইচ্ছা করছে না। হিরণ আপত্তিটা কানে তুলল না, একরকম জোর করেই বিনয়কে টেনে নিয়ে খাইয়ে আনল। বিকেলে টালিগঞ্জে এসে বিনয়রা দেখল এরই মধ্যে আনন্দ এবং সুনীতি পৌঁছে গেছে। দোতলায় বসার ঘরে তাদের মুখোমুখি বসে আছে সুধা আর দারিক দত্ত। বিনয়রাও সেখানেই বসে পড়ল। বিনয় যে তাদের বাড়ি যায় না সেজন্য ভীষণ দুঃখ সুনীতির, প্রচুর অভিমানও। কিন্তু এইসব নিয়ে একটা শব্দ উচ্চারণ করল না সে। মেসে কিভাবে বিনয়ের দিন কাটছে, সে ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা, শরীরের ওপর কতটা যত্ন নিচ্ছে, এইসব নিয়ে কিছুই জানতে চাইল না সুধা। আজ আলোচনার বিষয় একজনই, সকলের দুশ্চিন্তা এবং উৎকণ্ঠার কেন্দ্রে একমাত্র হেমনাথ। সন্ধে যখন নামতে শুরু করেছে, কুয়াশায় এবং আঁধারে ঝাপসা হয়ে যাচ্ছে মহানগর। সেই সময় বাইরে থেকে নিত্যদাসের ডাক শোনা গেল, ছোটবাবু, আরে ও ছোটবাবু। এ বাড়িতে এসে কেউ নিচে থেকে ডাকাডাকি করলে উমা গিয়ে দরজা খুলে দেয়। কিন্তু আজ সে যাবার আগেই বসার ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল বিনয়। নিত্যদাসের জন্য তারা সেই বিকেল থেকে প্রায় রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। সবাই জানে লোকটা ভীষণ ধূর্ত ধরিবাজ, কিন্তু হেমনাথের ভবিষ্যৎ রয়েছে তারই মুঠোতে। একসঙ্গে দুটো করে সিঁড়ি ভাঙতে ভাঙতে একতলায় এসে দরজা খুলে দেয় বিনয়। তার মধ্যে এখন যে কত রকমের অনুভূতি। কাজ হলো? আগে ভিতরে চলেন, হগল কমু। বিনয় একটু লজ্জা পায়, নিজের চিন্তাতেই সে ডুবে আছে। একটা লোক তাদের জন্য সেই সকাল থেকে ছুটোছুটি করছে, তার কষ্টের কথা খেয়ালই নেই। বিব্রতভাবে সে বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। নিত্যদাসকে নিয়ে দোতলায় উঠে আসে বিনয়। তাকে একটা চেয়ারে বসতে বলে নিজেও বসে পড়ে। লক্ষ্য করে ঘরের বাকি সবার চোখ নিত্যর ওপর স্থির হয়ে আছে, প্রত্যেকেই ভীষণ উদ্গ্রীব। নিত্য আস্তে আস্তে মাথা নাড়ে, না, ওইল না, এতখানি পথ যাও না হনি সার। তার চোখে মুখে গলার স্বরে নৈরাশ্য ফুটে বেরোয়। কেউ কোনো প্রশ্ন করে না। বজবজ থেকে নিত্যদাস যে খালি হাতেই ফিরে এসেছে তা পরিষ্কার জানিয়ে দিয়েছে সে। কিছুক্ষণ নীরবতা, তারপর নিত্য সবিস্তার তার অভিযানের বিবরণ দিয়ে গেল। বেগবাগান থেকে শিয়ালদায় যেতেই বজবজের ট্রেন পেয়ে গিয়েছিল। মনসুর হোসেনের বাড়িতে 11:30টায় পৌঁছেও যায়, কিন্তু তিনি ছিলেন না। শোনা গেল পারিবারিক কাজে সকালে বেরিয়ে গেছেন। অগত্যা তার জন্য বসে থাকা ছাড়া গতি ছিল না। মনসুর হোসেন ফিরলেন 1:30 নাগাদ। নিত্যদাসের আশঙ্কা ছিল পুরো একটা মাস যোগাযোগ নেই। এর মধ্যে জমিজমা এক্সচেঞ্জ হয়ে গেছে কিনা, কিন্তু মনসুর হোসেন একেবারে ভিন্ন সুর ধরলেন যে তিনি ইন্ডিয়াতেই থেকে যাবেন। নিত্যদাস হতবাক। মাসখানেক আগে যখন মনসুর হোসেনের সঙ্গে তার কথা হয়, তখন তিনি ভীষণ ত্রস্ত, আতঙ্কে কাঁপছেন। যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়ার সীমানা ছাড়িয়ে পাকিস্তানে চলে যেতে চান। নিত্য যেন রাতারাতি খদ্দের জোগাড় করে তার সম্পত্তির বিনিময় বা বিক্রির বন্দোবস্ত করে দেয়। সেই বিপন্ন ভয়ার্ত মানুষটি আজ আদ্যপান্ত অন্যরকম, পরম নিশ্চিন্ত দেখাচ্ছিল তাকে। চিন্তা ভাবনা বা আতঙ্কের লেশমাত্র অবশিষ্ট নেই। সিদ্ধান্ত বদল করে হঠাৎ কেন মনসুর হোসেন ইন্ডিয়াতেই থেকে যেতে চাইছেন, কথায় কথায় তাও জানালেন। পাকিস্তানে যে ধরনের মারাত্মক পরিবেশের সৃষ্টি হয়েছে, বিষ বাষ্পে ছেয়ে গেছে আবহাওয়া, এখানে বিশেষ করে বজবজ অঞ্চলে তার 100 ভাগও তেমনটি হয়নি। চাপা উত্তেজনা কি নেই? নিশ্চয়ই আছে, কিন্তু সশস্ত্র হানাদারেরা দঙ্গল বেঁধে তাদের ওপর হামলা চালায়নি। ইন্ডিয়া ছেড়ে চলে যাবার জন্য কোনো হুমকিও দেয়নি। তাছাড়া বজবজ এবং আশেপাশের গ্রামগুলোতে অনেক মুসলমান রয়েছে। মনসুর হোসেনের প্রচুর আত্মীয় পরিজন। তাদের কেউ কেউ পাকিস্তানে চলে গেছে ঠিকই, কিন্তু বেশিরভাগই থেকে গেছে পিতৃভূমিতেই। তারা বদ্ধপরিকর, নিজেদের দেশ ছেড়ে অন্য কোথাও যাবে না। এরা তো বটেই, অনেক হিন্দু যারা পুরুষানুক্রমে পাশাপাশি বাস করে আসছে, তারাও বুঝিয়েছে যে মনসুর হোসেনরা যেন চলে না যায়। পাকিস্তানে যখন যাওয়া হচ্ছেই না, সম্পত্তি বিনিময় প্রশ্ন তাই নেই। নিত্যদাস বলতে লাগল, জব্বর আশা লইয়া বজবজ লৌড়াইছিলাম,
কামের কাম কিছুই হইল না। শাহজাহান সাহেবের বিষয় আশয় হাতছাড়া হলো, আর মনসুর হোসেন ইন্ডিয়াতেই থেকে যাবেন। পরপর দুটো ব্যর্থতা। কিন্তু হতাশায় ডুবে থাকলে তো চলবে না। হেমনাথকে কলকাতায় নিয়ে আসার একটা উপায় বার করতেই হবে, এবং সেটা আজই। বিনয় নিত্যদাসকে দেখিয়ে সুধাদের বলে, এর হাতে এই মুহূর্তে আর কোনো বড় খদ্দের নেই, তাহলে কি করা যায়? নিত্যদাস বলে ওঠে, আমারে দিন 15 সময় দেন। মেলা সম্পত্তি আছে, এমন কেউ পাকিস্তানে সইলা যাইতে চায় কিনা খোঁজখবর কইরা দেখি। দাদু কি লিখেছেন আপনি তো জানেন, অত সময় কোনোভাবেই দেওয়া যাবে না। আনন্দ এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল, এবার বলল, আমি একটা কথা বলছি, তোমরা ভেবে দেখো সেটা সম্ভব কিনা। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে আনন্দর দিকে তাকায়। আনন্দ বলতে থাকে, কবে প্রপার্টি এক্সচেঞ্জ হবে সেই আশায় রাজদিয়ায় বসে না থেকে দাদু আর 2 দিদাকে নিয়ে কলকাতায় চলে আসুন। দারিক দত্ত সায় দিয়ে বললেন, এটা কিন্তু তুমি ঠিকই বলেছ। মাথার ওপর এত বড় বিপদ, ওদের আর ওই দেশের বাড়িতে পড়ে থাকা উচিত নয়। সম্পত্তির চেয়ে প্রাণের দাম কিন্তু অনেক বেশি। বিনয় বলল, কিন্তু কি? দাদু না হয় চলে এলেন, রাজদিয়ার বাড়ি আর জমি জমার কি ব্যবস্থা হবে? দাদা তো লিখেছে করিম তাদের বাড়িতে থেকে পাহারা দিচ্ছে। মোতাহার আর সৈয়দ বাড়ি, মৃধা বাড়ির ছেলেরা রোজ এসে দেখাশোনা করে যায়। ওদের ওপর দায়িত্ব দিয়ে আসবে। জগতে করিম কি মোতাহারদের মতন সৎ মানুষ হয় না? প্রাণ দিয়ে ওরা হেমদাদার প্রপার্টি রক্ষা করবে। বিনয় জানিয়ে দিল, এই ব্যাপারে দারিক দত্তর সঙ্গে সে সম্পূর্ণ একমত। করিমদের মোতাহারদের সেই কবে থেকেই তো দেখে আসছে, বিশ্বাসভঙ্গ তারা কখনো করবে না। দারিক দত্ত বললেন, পরে পাকিস্তানের পরিস্থিতি বদলে গেলে রাজদিয়ায় ফিরে হেমদাদা বিষয় আশয়ের ব্যবস্থা করবে। পাকিস্তানের পরিস্থিতি আদৌ পরিবর্তন হবে কি না, আর হলে কবে হবে, সে সম্পর্কে যথেষ্ট সংশয় রয়েছে বিনয়ের। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে হিন্দুদের ছেড়ে আসা যাবতীয় জমিজমা বাড়িঘর পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি বলে ঘোষণা করবে। তা হলে তো সবই গেল। এ নিয়ে কোনো মন্তব্য না করে সে বলল, ঠিক আছে, করিমদের হাতেই না হয় প্রপার্টি দেখে শুনে রাখার দায়িত্ব দিয়ে এলেন, কিন্তু কলকাতায় এসে উঠবেন কোথায়? কোথায় উঠবে মানে? আমরা কি মরে গেছি? লোকের আত্মীয় স্বজন থাকে কি করতে? এক্সচেঞ্জ করে আমরা অত বড় একখানা 3 তলা বাড়ি পেয়েছি, সেখানে কতগুলো ঘর। দাদুরা ওখানেই উঠবেন। সুধা গলার স্বর চড়িয়ে চেঁচামেচি জুড়লেও সুনীতি নরম ধাতের ঠান্ডা মানুষ, সবসময় নিচু গলায় কথা বলে। কিন্তু সেও আজ হইচই বাঁধিয়ে দিল। তাদেরও বিরাট বাড়ি, অনেক ঘর ফাঁকা পড়ে আছে। হেমনাথরা স্বচ্ছন্দে তাদের কাছে গিয়েও থাকতে পারবেন। 2 বোনের স্বামীরা অর্থাৎ হিরণ এবং আনন্দ তাদের স্ত্রীদের সঙ্গে গলা মেলালো। দুজনেই বলল হেমনাথরা তাদের বাড়িতে উঠলে পরম সমাদরে সসম্মানে থাকবেন। দারিক দত্ত হাত তুলে সুধাদের থামান, বলেন, জানি হেমদাদারা এলে তোমরা মাথায় করে রাখবে। বলি কি, কোনো এক জায়গায় ওদের থাকার দরকার নেই। একজনের কাছে থাকলে আর একজনের মন খারাপ হবে, তার চেয়ে ভাগাভাগি করে থাকাই ভালো। কিছুদিন সুধার কাছে থাকলো, কিছুদিন সুনীতির কাছে থাকলো। দারিক দত্ত যেভাবে সমস্যাটা সুরাহা করে দিলেন সেটা সবার মনোপুত হল। সুধারা তক্ষুনি তা মেনে নেয়। বিনয় কিন্তু আস্তে আস্তে মাথা নাড়ে। উহু মানে? দাদুকে তো আমি জানি, প্রচণ্ড আত্মসম্মান বোধ। উনি শেষ জীবনে কারোর আশ্রয়ে এসে থাকতে রাজি হবেন বলে তো মনে হয় না। প্রপার্টি এক্সচেঞ্জের জন্য তিনি যে অস্থির হয়ে উঠেছেন তার কারণ একটাই, ইন্ডিয়ায় এলে কারোর গলগ্রহ হতে হবে না, নিজের নতুন বাড়িতেই থাকতে পারবেন। এটা কি একটা কাজের কথা হলো? কবে জমি জমা এক্সচেঞ্জ করে ইন্ডিয়ায় নিজের বাড়িঘর হবে সেই আশায় রাজদিয়ায় পড়ে থাকলে চলে? বিনয়ের মাথায় বিদ্যুৎ চমকের মতো নতুন একটা চিন্তা খেলে যায়। কি আশ্চর্য, কেন যে এই কথাটা সে আগে ভাবেনি। বলল, মুকুন্দপুর কলোনিতে, মানে যুগলদের ওখানে তো প্রচুর জমি আছে। দাদু সেখানে গেলে যুগলরা কি যে খুশি হবে। যত জমি চান পেয়ে যাবেন। মুকুন্দপুর আর একটা রাজদিয়া হয়ে উঠছে। সেখানকার বাসিন্দারা সবাই চেনা জানা, দেশের মানুষ।
দাদুর খুব ভালো লাগবে। মনে হবে অচেনা অন্য দেশে নয়, নতুন রাজদিয়াতেই এসে উঠেছেন। একটু চুপচাপ। তারপর দারিক দত্ত বললেন, কোথায় থাকলে হেমদাদার আত্মসম্মানে বাঁধবে না সেই সব পরে চিন্তা করা যাবে। এখন যা জরুরি সবচেয়ে বেশি তা হলো হেমদাদা, বউ ঠাকুরুন আর শিবানীকে এখানে নিয়ে আসা। দারিক যা বলছেন তা 16 আনা ঠিক। যারা এখানে এসে এখনো পৌঁছয়নি তাদের থাকার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। অথচ হেমনাথদের আশাটা যে সবার আগে প্রয়োজন, কথায় কথায় সেই প্রসঙ্গটা থেকেই সবাই দূরে সরে গেছে। হিরণ জিজ্ঞেস করল, এক্সচেঞ্জের ব্যাপারটা আপাতত তো ভেঙে গেছে, এই অবস্থায় ওদের কিভাবে আনা যায় আপনি কিছু বলতে পারেন? পারি। অপার আগ্রহে বৃদ্ধের দিকে তাকিয়ে থাকে বিনয়রা। দারিক দত্ত বললেন, তোমরা 3 নাতি নাতনি আর 2 নাতিন জামাই 5 জনে মিলে একখানা পত্র লেখো। চিঠির বয়ান কি হবে সেটা আমি বলে দিচ্ছি। সুধা, কাগজ কলম খাম এনে বিনুকে দাও, ও লিখুক। কাগজ কলম এলে মুখে মুখে দারিক দত্ত বলতে লাগলেন আর বিনু লেখা শুরু করল। পরম পূজনীয় সু, দাদু, আপনার চিঠি পাইয়া আমরা ভীষণ চিন্তিত হইয়া পড়িয়াছি। রাজদিয়ার ওই আতঙ্কজনক পরিস্থিতিতে আপনাদের পক্ষে এক মুহূর্তও থাকা ঠিক হইবে না। মোতাহার সাহেব আর করিমদের উপর বাড়িঘরের ভার দিয়া দলিলপত্র লইয়া ঢাকা হইয়া প্লেনে কলিকাতায় চলিয়া আসুন। ইহা ছাড়া বাঁচিবার অন্য কোনো পথ নাহি। আমরা জানি মোতাহার সাহেব, করিম এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষী যাহারা আছেন, আপনারা চলিয়া আসিলে সকলেই ভীষণ কষ্ট পাইবেন। যাহাতে না আসেন সেজন্য বাধাও দিবেন, কিন্তু তাহারা অবুঝ নন, ভালো করিয়া বুঝাইলে অবশ্যই বুঝিবেন। শাহজাহান সাহেবের সহিত কাজটি হয় নাই, সাক্ষাতেই কারণ জানাইব। যাহা হোক, বড় মাপের সম্পত্তি এক্সচেঞ্জ করা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি দলিলপত্র লইয়া আসিলে এখানে থাকিয়া দেখিয়া শুনিয়া প্রপার্টি বিনিময় করিতে পারিবেন। আমরা যেখানে আছি সেখানে আপনারা দয়া করিয়া থাকিলে ধন্য হইব। আপনাদের মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ হইবে না। আপনাদের শেষের দিনগুলি যাহাতে আনন্দে এবং মাধুর্যে পূর্ণ হয় সেদিকে সর্বদা আমাদের লক্ষ্য থাকিবে। আপনি ঝিনুক সম্পর্কে জানিতে চাহিয়াছেন, সে ভালো আছে। পুরাতন দুঃখের এইসব লিখতে বলছেন কেন? ঝিনুকের কি হয়েছে আপনি তো সবই জানেন। বুড়ো মানুষগুলোকে ডাহা মিথ্যে। দাদারা প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তার ওপর ঝিনুকের আসল খবরটা পেলে তাদের মানসিক অবস্থাটা কি দাঁড়াবে বুঝতে পারছো বিনু? এমন অনেক মিথ্যে আছে যা সত্যের থেকেও অনেক বেশি জরুরি। সত্যের সঙ্গে মিথ্যে মিশিয়েই সংসার চলতে হয়। বিনয়ের মন এতে পুরোপুরি সায় দেয় না। অদৃশ্য কাঁটার মতন অস্বস্তি তাকে খোঁচা দিয়ে চলেছে। সে বলল, কিন্তু দাদুরা কলকাতায় এসে যখন সব জানতে পারবেন। আগে হেমদাদার বিপদটা তো কাটুক, কলকাতায় এলে ওদের সব বুঝিয়ে বলা যাবে। ওরা কিন্তু ভীষণ শক পাবেন। যাকে সেই ছেলেবেলা থেকে বুকে করে বড় করে তুলেছেন সে নিখোঁজ হয়ে গেছে, এটা শুনলে শক পাবে না? কিন্তু যা ঘটেছে তাতে তোমার বা আমার কারোর হাত নেই, সবই ভবিতব্য। বিনয় আস্তে আস্তে মাথা নাড়ে। বয়স তার তেমন কিছু বেশি হয়নি, কিন্তু এর মধ্যেই কত কিছুই না চোখের সামনে ঘটতে দেখল। দারিক দত্ত বললেন, নাও নাও, এবার বাকিটা শেষ করে ফেলো। বিনয় নতুন করে লিখতে শুরু করল। পুরাতন দুঃস্বপ্নের স্মৃতি ভুলিয়া অনেকটাই স্বাভাবিক হইয়া উঠিয়াছে। নিত্যদাসের যে লোক এই পত্র লইয়া যাইতেছে তাহাকে অপেক্ষা করিতে বলিয়া তৎক্ষণাৎ উত্তর দিবেন। কবে আসিতেছেন বিস্তারিত জানাইবেন। আমরা দমদম এয়ারপোর্টে গিয়া অপেক্ষা করিব। আপনারা আমাদের প্রণাম লইবেন। ইতি। ইতির নিচে বিনয়রা একে একে 5 জন সই করল। তারপর চিঠিটা ভাঁজ করে খামের ভেতর পুরে আঠা দিয়ে মুখ আটকে দিল। দারিক দত্ত এবার নিত্যদাসের দিকে তাকান। এই চিঠিটা
কত তাড়াতাড়ি হেমদাদার কাছে পৌঁছে দিতে পারবি? আপনি গো একখান চিঠি তো না, আরও মেলা চিঠি জুটাইয়া পাকিস্তানে পাঠামু। তা ধরেন রাইজদায় পৌঁছাইতে দিন আষ্টেক তো লাগবই। চিঠি পৌঁছোতে 8 দিন, জবাব আসতে 8 দিন, মানে 16 দিন। না না, অত দেরি করা যাবে না। অন্য চিঠি থাক, আমাদের চিঠিটা নিয়ে আপনার লোক সোজা দাদুর কাছে যেন চলে যায়। 1 সপ্তাহের মধ্যেই দাদুর উত্তর চাই। অন্য চিঠি না নেবার জন্য আপনার যা ক্ষতি হবে আমরা তা পুষিয়ে দেব। ঠিক আছে ছোটবাবু, 1 সপ্তাহের মধ্যেই হেমকর্তার পত্র আয়না দিমু। কত দিতে হবে বলুন? এই হগল হিসাব কিতাব পরে হইব, আগে তো পত্র আনি। এখন মেলা রাত হইয়া গেছে, আপনি গো পত্রখানা দেন। চিঠিখানা নিয়ে নিত্যদাস চলে গেল। রাজদিয়া থেকে কি উত্তর আসে তার জন্য বিনয়রা এখন দিন গুনতে থাকবে। নিত্যদাস চলে যাবার পর বিনয় মেসে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু সুধারা তাকে এবং সুনীতিদের রাতের খাওয়া না খাইয়ে ছাড়েনি। খাওয়া দাওয়া চুকলে বড় রাস্তায় এসে একটা ট্যাক্সিতে আনন্দরা তাদের সঙ্গে বিনয়কে তুলে নিয়ে ভবানীপুরে শান্তিনিবাসের সামনে নামিয়ে দিয়ে বিডন স্ট্রিটে চলে যায়। পরদিন থেকে ফের তার দৈনন্দিন রুটিনে ফিরে গেল বিনয়। ত্রাণ শিবির আর জবরদখল কলোনিগুলো নিয়ে যেসব লেখা অফিসে জমা দেওয়া ছিল তার বেশিরভাগটাই ছাপা হয়ে গেছে। হাজার হাজার পাঠক, বিশেষ করে উদ্বাস্তুরা এর জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তাছাড়া সরকারেরও এই কলাম দুটো সম্পর্কে বিশেষ আগ্রহ। রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট এগুলো থেকে প্রচুর তথ্য পায়। তাই প্রসাদ তাড়া দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব আরও কয়েকটা লেখা তৈরি করে বিনয় যেন তাকে দেয়। এখন বিনয়ের আর নিঃশ্বাস ফেলার ফুরসত নেই। সকালে উঠে চটপট স্নান সেরে চা খেয়ে যাদবপুর, বাঁশদ্রোণী কিংবা বেহালার কোনো কলোনি কি রিলিফ ক্যাম্প ঘুরে সে ছোটে শিয়ালদায়। কোনোদিন দুপুরে, কোনোদিন বা বিকেলের ট্রেনে আসাম থেকে তাড়া খাওয়া নতুন ইহুদিরা আসে। এর ওপর পূর্ব পাকিস্তান থেকে রিফিউজি স্পেশাল বোঝাই হয়ে উদ্বাস্তু আসা তো আছেই। সন্ধ্যের পরপর তাদের ট্রেন আসে। নানা তথ্য জোগাড় করে অফিসে ফিরে চটপট 3টে লেখা তৈরি করে প্রসাদের হাতে দিয়ে মেসে ফিরতে ফিরতে 10টা সাড়ে 10টা হয়ে যায়। দুপুরে বেশিরভাগ দিনই পেটে ভাত পড়ে না। হোটেলে যে খাবে সময় কোথায়? মুড়ি কি পাউরুটি চিবিয়ে কোনো রকমে খিদে মেটাতে হয়। এদিকে খবর পাওয়া গেছে ডাক্তার বিধানচন্দ্র রায় আসাম গভর্নমেন্টকে অনুরোধ জানিয়েছেন আসাম থেকে উদ্বাস্তুদের ঢল যেন পশ্চিমবঙ্গের দিকে আর না আসে। অবিলম্বে এটা বন্ধ হওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গে এমনিতেই উদ্বাস্তুর সমস্যায় ডুবে আছে। প্রতিদিন পূর্ব পাকিস্তান থেকে হাজার হাজার শরণার্থী এই রাজ্যে ঢুকছে। তার ওপর ইদানিং আসাম থেকেও ক্রমাগত আসতে থাকায় সমস্যাটা এমন বিপুলাকার নিয়েছে যে নাভিশ্বাস ওঠার উপক্রম। এখানকার সামাজিক আর অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়তে শুরু করেছে। নতুন করে জনসংখ্যার চাপ নেবার ক্ষমতা আর নেই। বিধান রায়ের অনুরোধে কতটা কাজ হবে বোঝা যাচ্ছে না। আসামের উদ্বাস্তুদের আশা যতদিন না বন্ধ হচ্ছে, বিনয়কে সেই দুপুর থেকে শিয়ালদায় হাজিরা দিতে হবে। সকালে চোখ মেলার পর থেকেই ব্যস্ততা। এত অজস্র কাজে জড়িয়ে থাকা, তবু তারই মধ্যে পাষাণ ভারের মতন একটা চিন্তা সারাক্ষণ মাথায় চেপে থাকে। হেমনাথ। সবাই জানে নিত্যদাস লোকটা সুবিধার নয়, চতুর, স্বার্থপর, ফিকিরবাজ। কিন্তু তার একটা বড় গুণ, কথা দিলে কথা রাখে। বলেছিল সে 7 দিনের ভেতর পাকিস্তান থেকে হেমনাথের চিঠি এনে দেবে। সেই ভরসাতেই রয়েছে বিনয়। প্রসাদ প্রথম দিকে বিনয়কে বলেছিলেন সে যেন কলকাতার দক্ষিণ শহরতলি বা ওদিকেই শহরতলি ছাড়িয়ে গ্রামের দিকে যেসব জবরদখল কলোনি বসানো হয়েছে সেগুলো নিয়েই লেখে। পরে জানিয়েছেন বিনয় তার ইচ্ছে মতো উত্তর বা পূর্ব দিকের কলোনিগুলো নিয়েও লিখতে পারে। আজ সকালে শিয়ালদা থেকে শ্যামনগরে নেমে মাইল 1.5 হেঁটে যে কলোনিটায় সে পৌঁছল তার নাম নেতাজি পল্লী। সারা ভারতে নেতাজি বলতে একজনই, সুভাষচন্দ্র বসু। তার নামেই কলোনির নাম। নতুন ভারতে চাকরি নেবার পর বহু কলোনিতেই গেছে বিনয়, কিন্তু এটা একটু আলাদা ধরনের। বোঝা যায় এখানে পরিত্যক্ত একটা গ্রাম ছিল। গ্রামটার 80% দখল করে বাড়িঘর একটু সারিয়ে সরিয়ে উদ্বাস্তুরা বসে পড়েছে। বাকি ঘরগুলো ফাঁকাই পড়ে আছে, সেগুলোতে তালা লাগানো। এটা কাদের গ্রাম ছিল বোঝা যাচ্ছে না। এমন কলোনি আগে কখনো দেখেওনি বিনয়।
উদ্বাস্তুরা এমনিতে ফাঁকা জায়গায় ঝোপঝাড় নির্মূল করে জলাটলা বুঝিয়ে বসতি বানায়, কিন্তু আগেকার কোনো গ্রামের লোকজন তাড়িয়ে চেপে বসেছে এমনটা তার জানা নেই। এ নিয়ে তার রীতিমতন কৌতূহল হচ্ছিল। নেতাজি পল্লীর মাতব্বর বা নেতা গোছের লোকটির নাম অশ্বিনী মালাকার। বয়স 50-55, রোগা পাকানো চেহারা, বেশ বিনয়ী। বিনয় খবরের কাগজ থেকে আসছে শুনে খুব যত্ন করে কলোনিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিল। কিভাবে তারা এখানে বসতি গড়ে তুলেছে সেই ইতিহাসটাও জানিয়ে দিল। তারা আগে ছিল দমদমের এক ত্রাণ শিবিরে। দুবেলা খেতে পাওয়া যেত ঠিকই, কিন্তু খাওয়াই তো শেষ কথা নয়। আশা নেই, ভবিষ্যৎ নেই, এইভাবে বেঁচে থাকা অসম্ভব। তারা খবর পাচ্ছিল কলকাতার চারপাশে তো বটেই, পশ্চিমবাংলার জেলায় জেলায় উদ্বাস্তুরা সরকারের ভরসায় না থেকে নতুন নতুন কলোনি বসিয়ে নিজেদের মতন বাঁচার চেষ্টা করছে। তারাও ফাঁকা জায়গার সন্ধানে ছিল। এখানে একটা পুরো গ্রামের খোঁজ পেয়ে রাতারাতি এসে পড়েছে তারা। বিনয়ের সঙ্গে অশ্বিনীকে কথা বলতে দেখে নেতাজি পল্লীর প্রচুর মেয়ে পুরুষ, বাচ্চা কাচ্চা, কিশোর কিশোরী তাদের চারপাশে জড়ো হয়েছিল। যেমনটা অন্য কলোনিতে দেখা গেছে, এখানেও তার হেরফের হয়নি। নেতাজি পল্লীর অন্য বাসিন্দারা গভীর আগ্রহে তার দিকে তাকিয়ে আছে। এখানে যারা বাস করছে, অশ্বিনী মালাকার তাদের সম্বন্ধেও নানা তথ্য জানিয়ে দিল। সব মিলিয়ে প্রায় 700 জন। কুমোর, কামার, তাঁতি, বাড়ুই, এমনই নানা জাতের মানুষ। দেশে থাকতে যে যার কৌলিক কাজকর্ম করত। জন্মভূমির থেকে উৎখাত হয়ে আসার পর এখানে কেউ দিনমজুর, কেউ হকার, কেউ মুটেগিরি করে পেট চালায়। নতুন কিছু নয়, অন্য কলোনিগুলোর বাসিন্দারাও এইভাবেই টিকে আছে। সেই কৌতূহলটা সমানে খোঁচা মারছিল। বিনয় একসময় বলেই ফেলল, বাইরে থেকে দেখে বোঝা যায় আপনারা আসার আগে এখানে একটা গ্রাম ছিল। সেটা আসিল তো মুসলমান গো গ্রাম। তারা গেল কোথায়? তারা ঘরে তালা লাগাইয়া বেবাকটি পাকিস্তানে গেছে গিয়া। জনমনুষ্যী নাই, গ্রাম ফাঁকা পাইয়া আমরা ঢুইকা পড়লাম। নতুন কইরা ঘর বানানোর খাটনিটা তো বাঁচছে। কতদিন আগে এরা চলে গেছে ঠিক কইতে পারুম না। আমরা আইয়া তো তাগো দেখি নাই। শুনা শুন কানে আইসে মাস 8 আগে হেরা গেছে গিয়া। তা আপনারা এভাবে অন্যের বাড়িঘর দখল করলেন, তারা যদি ফিরে আসে? আর আইসে যারা ডরে পলাইছে হেরা কি ফিরে? এই যে আমরা ভিটা মাটি ফালাইয়া চইলা আইছি, আমরা কি আর ফিরা যামু? আর যদিন ফিরে তো ফিরব, তখন তো এই বাড়িটারি আপনাদের ছেড়ে দিতে হবে। অশ্বিনীর চোয়াল শক্ত হয়ে ওঠে, চোখের দৃষ্টি তীব্র, জলজলে। এই হান থিকা জামু কই? যদি হেরা আহে তখন দেখা যাইব। সিধা কথা কই, 2 বার রিফিউজ হইতে পারুম না। বোঝাই গেল দখল ছাড়ার আদৌ ইচ্ছা নেই অশ্বিনীদের। সহজে এখান থেকে তারা নড়বে না। খানিক চিন্তা করে বিনয় জিজ্ঞেস করে, এই গ্রামটার আগের নাম কি ছিল? সোনাডাঙ্গা। ইদানিং যে কলোনি বা ক্যাম্পেই যায় ঝিনুকের খোঁজ করে বিনয়। এখানেও করল। অশ্বিনী মালাকার জানালো ওই নামে নেতাজি পল্লীতে কেউ নেই। আগে আগে ঝিনুক নেই শুনলে হতাশায় মুহ্যমান হয়ে পড়ত বিনয়। আজকাল ধরেই নিয়েছে ঝিনুককে আর পাওয়া যাবে না। আগের মতো ততটা সে ভেঙে খান খান হয়ে যায় না, কিছুটা বিমর্ষ হয়ে পড়ে শুধু। খোঁজ খবর সে কম করেনি। ঝিনুকের সন্ধানে সৌরলোক তোলপাড় করে ফেলেছে, কিন্তু তাকে না পাওয়া গেলে সে আর কি করতে পারে। বিনয় আর দাঁড়ায় না, লম্বা লম্বা পায়ে হাঁটতে শুরু করে। একটা প্রশ্ন আচমকা তার মাথায় ঢুকে যায়। পাকিস্তান তো হিন্দু শূন্য হতে চলেছে। সোনাডাঙ্গা এবং এরকম আরও কয়েকটি জায়গায় গিয়ে তার মনে হয়েছে শেষ অবধি ইন্ডিয়া থেকেও কি সব মুসলমান চলে যাবে। শ্যামনগর স্টেশনে এসে বিনয় সবে টিকিট কেটেছে। হুড়মুড় করে কলকাতার ট্রেন এসে গেল। সামনের একটা কামরায় সে উঠে পড়ে। সঙ্গে সঙ্গে সিটি বাজিয়ে কয়লার ধোঁয়াচ উড়িয়ে ট্রেন ছেড়ে দিল। অন্যমনস্কর মতো জানালার বাইরে তাকিয়েছিল বিনয়। যতদূর চোখ যায় ছবির মতন অসংখ্য দৃশ্য। ছোট ছোট কোনো গ্রাম, খাপছাড়া কোনো শহর, কোথাও ফসলহীন ফাঁকা মাঠ, মজা খাল, বাঁশের সাঁকো ইত্যাদি ইত্যাদি। ট্রেন ঝাঁই ঝাঁই আওয়াজ তুলে চড়াচড় কাঁপিয়ে যত সামনের দিকে এগোচ্ছে দৃশ্যগুলো ততই পিছু ছুটতে ছুটতে সামনে থেকে মিলিয়ে যাচ্ছে।
শ্যামনগর থেকে কটা স্টেশন পেরিয়ে এসেছিল বিনয়ের খেয়াল নেই। হঠাৎ তার চোখে পড়ল ট্রেন আগরপাড়া এসে থেমেছে। সকালে এই লাইনেই শ্যামনগর গিয়েছিল সে, কিন্তু তখন তো আগরপাড়া তার মাথায় ছিল না। এই মুহূর্তে মনে হলো মুকুন্দপুর কলোনিতে যাওয়াটা ভীষণ জরুরি। এদিকে যখন এসেই পড়েছে, আজই কাজটা সেরে নেওয়া ভালো, নইলে 2-1 দিনের ভিতর আসতেই হবে। দ্রুত উঠে পড়ে বিনয়। প্ল্যাটফর্মে নেমে বাঁ দিকের রাস্তা ধরে হাঁটতে থাকে। মুকুন্দপুরে যখন পৌঁছয় সূর্য সোজা মাথার ওপর উঠে এসেছে। এই সময়টা কলোনির বেশিরভাগ পুরুষ মানুষই বাইরে থাকে। ভরদুপুরে কলোনির মাঝখানে চত্বরে একেবারে মায়ালা বসে যায়। রান্না বান্না এবং গৃহস্থালির নানা কাজকর্ম সেরে এখানকার বউঝিরা থোকায় থোকায় বসে গল্প টল্প করে সেই বিকেল পর্যন্ত। সারাদিন ব্যস্ততার মধ্যে এইটুকুই তো তাদের ফুরসত। আজও তাদের দেখা গেল, সেই সঙ্গে কচিকাঁচা বাচ্চা এবং বুড়ো বুড়িদেরও। যে ছেলে মেয়েগুলোর বয়স 5 থেকে 10-12 ভেতর তাদের দেখা যাচ্ছে না। দূরে বন জঙ্গল কেটে যে টিনের চালের স্কুল বসানো হয়েছে, সেখান থেকে তাদের কলকলানি ভেসে আসছে। খুব সম্ভব সুর করে কিছু পড়ছে তারা। নামতা কিংবা পাঠ্য বইয়ের কোনো পদ্য। শব্দটা গুঞ্জনের মতন শোনাচ্ছে। আশু দত্তর ছাত্র ওরা। বিনয়ের খুব ভালো লাগলো। সৃষ্টি ছাড়া এক জবরদখল কলোনিতে টিনের চালের অকিঞ্চিতকর এক স্কুল নিয়ে মগ্ন হয়ে আছেন আশু দত্ত। জীবনের শেষ পর্বে নতুন করে মানুষ গড়ার কাজে তিনি হাত লাগিয়েছেন। বিনয় চত্বরের মাঝামাঝি চলে এসেছিল। যুগলই তাকে প্রথম দেখতে পেল। খাওয়া দাওয়া চুকিয়ে একধারে একটা পুরনো তেলচিটে পাটিতে শরীর এলিয়ে দিয়ে সে শুয়েছিল। সেই ভোরে বিলের মাছ ধরে দমদমের বাজারে সেই মাছ বেচে এসে ক্লান্ত হয়ে পড়েছে। চান করার পর পেটে ভাত পড়তেই 2 চোখ জুড়ে আসছিল তার। বিনয়কে দেখে লাফ দিয়ে উঠে পড়ে যুগল। দৌড়ে কাছে চলে আসে। সবিস্ময় বলে, আপনি ছোটবাবু এই দিনও আত খাইছিলেন, আজও আইলেন, আগাম জানান নাই তো? হঠাৎ একটা বিশেষ দরকারে আসতে হয়েছে, আগে জানাবার মতন সময় পাইনি। ততক্ষণে নানা বয়সের মেয়েরা কিশোরী যুবতী থেকে আধবয়সী গিন্নি বান্নি উঠে পড়েছে। বিনয় আশায় সবাই খুব খুশি। নিজেদের মধ্যে বলাবলি করছে, হ্যাঁ ছোটবাবু আইছে, ছোটবাবু আইছে। মেয়েদের মধ্যে পাখিও রয়েছে। যুগল তাকে হৈ হৈ করে কিছু বলতে যাচ্ছিল, তাকে হাত তুলে থামিয়ে দেয় বিনয়। সে জানে যুগল কি করবে। তার জন্য এখনই পাখিকে রান্না চড়াতে বলবে, নিজে জাল নিয়ে বিলে চলে যাবে। তার ছোটবাবুকে সেরা তেলালো রুই কি কাতলা ছাড়া খাওয়ানো যায় কি? বিনয় বলল, যুগল, পাখিকে একদম উদ্যস্ত করবে না, আমি খেয়ে এসেছি। সত্যই নিকন ছোটবাবু? আগে আগে মিথ্যে বলতে গেলে 10 বার ঢোক গিলতে হতো, কিন্তু ইদানিং ঝঞ্ঝাট এড়াবার জন্য মিথ্যেটা মসৃণভাবেই মুখ দিয়ে বেরিয়ে আসে। এখন পাখি রান্না চাপালে খাওয়া দাওয়া সারতে বিকেল হয়ে যাবে। আসাম থেকে নতুন রিফিউজি নিয়ে ট্রেন আসবে 2:30-টে। তার আগেই বিনয়কে শিয়ালদায় পৌঁছতে হবে। মিথ্যে বলে আমার লাভ কি? পেটে খিদে থাকলে নিজেরই তো কষ্ট। আচ্ছা যুগল, আশু স্যারের সঙ্গে আগে দেখা করব, তারপর তোমার সঙ্গে দরকারি কাজটা সেরে কলকাতায় ফিরব। চলো। কথা বলতে বলতে স্কুলে চলে এলো বিনয়রা। লম্বা ক্লাসঘরের একধারে খেলো কাঠের চেয়ারে বসেছিলেন আশু দত্ত। তার সামনে টেবিল, একপাশে ব্ল্যাকবোর্ড, নিচে চটের আসন পেতে বসেছে পড়ুয়ারা। সব মিলিয়ে 50-60টি ছেলে মেয়ে। বিনয়কে দেখে উঠে দাঁড়ান আশু দত্ত। অসীম বিস্ময়ে বলে ওঠেন, তুই মুকুন্দপুরে? সূর্য আজ কোন দিকে উঠেছে রে? এই যে বলে গেলি শিগগিরই আসবি, তারপর আর কোনো খবর নেই। এ জাতীয় অনুযোগ উঠলে সবাইকে যে কৈফিয়ত দেয় সেটাই পেশ করল বিনয়। অর্থাৎ অফিসের কাজের চাপে ইচ্ছে থাকলেও সময় হয় না, ইত্যাদি ইত্যাদি। খুব কাজের মানুষ হয়ে গেছিস। স্যার, অন্যায় হয়ে গেছে। এমন তাড়া ছিল যে আপনার কাছে আসতে পারিনি। এখন কেমন আছেন স্যার? চমৎকার। মুকুন্দপুরে এসে আমি বেঁচে গেছি। এই বাচ্চাগুলো আর কলোনিতে রাজদীয় অঞ্চলের লোকজনকে পেয়ে আমার সব কষ্ট ঘুচে গেছে। ওরা যে কি ভালো, বিশেষ করে এই যুগলটা। এখানে কোথায় থাকেন এখন? নিশিকান্ত আচার্য আমাকে একখানা ঘর ছেড়ে দিয়েছে, সেখানেই আছি। ঠাকুমাকে কি নিয়ে এসেছেন?
ঠাকুমা বলতে আশু দত্তের মা। আশু দত্ত জানালেন যুগলরা তাদের জন্য নতুন ঘর তোলার তোড়জোড় করছে। সেটা তৈরি হয়ে গেলেই ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে সন্তোষ নাগদের বাড়ি থেকে মাকে নিয়ে আসবেন। তারপর বললেন, তোকে একটা খবর দিচ্ছি। কি খবর স্যার? আমার যে ছাত্র এডুকেশন ডিপার্টমেন্টের বড় অফিসার, তার সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে দেখা করেছিলাম, তোর মনে আছে? হ্যাঁ স্যার, এই তো সেই দিনের কথা, মনে থাকবে না? এই ছাত্র মানে শিবনাথ সেনগুপ্ত কদিন আগেই এখানে এসেছিল। কথা দিয়ে গেছে স্কুলের জন্য গ্র্যান্টের ব্যবস্থা করবে। বাহ, এটা তো সুখবর স্যার। আমি যদি বেঁচে থাকি এই ছোট্ট স্কুলটাকে হাই স্কুল করব। আপনি স্যার 100 বছর বাঁচবেন। শতায়ু হতেও আপত্তি নেই যদি শরীর সুস্থ থাকে। কি বল যুগল? বিনয় আশু দত্তর মুখের দিকে পলকহীন তাকিয়েছিল কিছুক্ষণ। শিয়ালদা স্টেশন থেকে যেদিন রাত্রিরে এই মানুষটাকে কালীঘাটে পৌঁছে দিয়েছিল, সেই দিনটার কথাই তার মনে পড়ে যায়। তখন তিনি উদ্ভ্রান্ত, শঙ্কাতুর, কিন্তু এখন এমন পরিতৃপ্ত, উজ্জ্বল, সুখী মানুষ পৃথিবীতে কজন আছে? উৎসাহে যেন টকবক করে ফুটছেন। বিনয় বলল, যে জন্য আজ এসেছি এবার সেটাই বলি। আমিও একটা খবর এনেছি, সেটা ভালো কি খারাপ বুঝতে পারছি না। কি খবর রে বিনয়, কি হয়েছে? দাদু পাকিস্তান থেকে চলে আসছেন। কী কারণে হেমনাথকে আসতে হচ্ছে তাও সবিস্তারে জানিয়ে দিল বিনয়। স্কুল ঘরে হঠাৎ একটা স্তব্ধতা নেমে আসে। কলোনির মেয়েরা বিনয়দের পিছু পিছু চলে এসেছিল। ক্লাসের বাইরে তারা দাঁড়িয়ে আছে নীরবে। একসময় নিস্তব্ধতা ভেঙে আশু দত্ত বললেন, দাদাকে আমি অনেক আগে বলেছিলাম পাকিস্তানে থাকতে পারবেন না। কি যে এক বাঙালি জাতীয়তাবাদ ঘাড়ে চেপেছিল। যাক, শেষ পর্যন্ত সুবুদ্ধি হয়েছে তাহলে। এটা তো সুসংবাদ, খুবই সুসংবাদ। বিনয় এবার যুগলের দিকে তাকায়। এখন সমস্ত নির্ভর করছে তোমার ওপর। আমার উপর? হ্যাঁ, দাদু দেশের সম্পত্তির কোনো ব্যবস্থাই করতে পারেননি, একেবারে খালি হাতে আসছেন। আমার ইচ্ছা মুকুন্দপুর কলোনিতে তোমরা তাকে খানিকটা জমি দাও। বিনয়ের কথাগুলো প্রথমটা মাথায় ঢোকে না যুগলের। যা শুনল তাকে ঠিক শুনেছে? পরক্ষণে গলা শির ছিঁড়ে পাগলের মতন চিৎকার করতে থাকে, হেমকত্তায় আমাকেও এইখানে আয়া থাকবো, হেমকত্তায় আমাকেও এইখানে আয়া থাকবো। উত্তেজনায়, আনন্দে, তীব্র উচ্ছ্বাসে সব একাকার হয়ে ঢলের মতন বেরিয়ে আসছে তার গলা দিয়ে। চেঁচাতে চেঁচাতে স্কুলঘর থেকে লাফ দিয়ে বেরিয়ে এসে জনতাকে লক্ষ্য করে যুগল বলতে থাকে, হুনছো তোমরা, হুনছো কেটা আইতে আছে? আমাগো রাইজদার হেমকত্তা, তেনারে আমরা মাথায় কইরা রাহুম। বলতে বলতে পেয়ের ভিতরে ঢুকে বিনয়ের হাত ধরে টানতে টানতে স্কুল ঘরের পেছনে নিয়ে যায়। এধারে এখনো বহুদূর অবধি ঘন বনভূমি। জঙ্গলের দিকে আঙুল বাড়িয়ে বলে, এগুলান সাফ করলে 2-2.5 শকানি জমিন বাড়াইব। এই পুরা জমিনটা হেমকত্তার। এইখান থেকে 1 আঙুল মাটিও অন্য কাউরে দিমু না। আরও কিছুক্ষণ মুকুন্দপুরে কাটিয়ে আগরপাড়া স্টেশনে চলে এলো বিনয়। যুগল সঙ্গে এসেছে, সে তাকে ট্রেনে তুলে দিল। কলকাতার দিকে ফিরতে ফিরতে যুগলের কথা বারবার তার মনে পড়ছে। সে হেমনাথের হাতে সমস্ত সৌরলোক তুলে দেবার জন্য প্রস্তুত। মুকুন্দপুরে তার কথাই শেষ কথা। সুধা বা সুনীতিরা যতই আদর যত্নে রাখার কথা বলুক, তবু সেগুলো পরের বাড়ি। কিন্তু মুকুন্দপুরের জমি হবে হেমনাথের নিজস্ব। এখানে থাকলে তার সংকোচবোধ করার কারণ নেই। জমি তো ঠিক হলো, কিন্তু হেমনাথ কবে আসবেন কে জানে। চকিতে রামরতন গাঙ্গুলির স্ত্রী এবং মেয়েদের মুখ চোখের সামনে ভেসে উঠল। আগে একদিন এসে ওদের জন্য জমির ব্যবস্থা করে দিয়েছিল বিনয়, কিন্তু বৃদ্ধা তার 3 মেয়েকে নিয়ে নিরুদ্দেশ। তাদের এখানে আনা যাবে কিনা জানা নেই। আজকের পর্ব এখানে শেষ করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।